আমি একজন সাধারণ গ্রাম্য ডাক্তার। ছোটবেলা থেকেই ডাক্তার হবার স্বপ্ন ছিল, কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। জয়েন্টে চান্স পেলেও শেষমেশ ভর্তি হওয়া আর হলো না। কিন্তু তাহলে কি হবে? নিজে নিজে পড়াশুনো করে বছরের পর বছর ধরে ডাক্তারি বই ঘেটে ঘেটে ডাক্তারি সম্পর্কে যা জ্ঞান অর্জন করেছি তা একজন পাশ করা ডাক্তারের কাছাকাছি যায় বোধহয়। শুধু ডিগ্রিটাই নেই, এই যা। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমার রোগ নির্ণয়ে বড় একটা ভুল হয় না। তাই এই সর্বেনী গ্রামের মানুষ হাতুড়ে ডাক্তার হওয়া সত্ত্বেও আমাকে বেশ সম্মান করে। তাদের অল্প টাকায় রোগ সেরে যায়। শহরে গিয়ে বড় ডাক্তারদের 500-1000 টাকা ফিস দিতে হয় না, গাদাগুচ্ছ টাকার ওষুধ কিনতে হয় না। এই তাদের কাছে পরম প্রাপ্তি। এছাড়া তাদের আর চাই কি? দিনের বেলা রোগীর ভিড়ের সময় কোথা দিয়ে চলে যায় টেরই পাই না। কিন্তু আসল পরীক্ষাটা হয় রাতে। রাতের বেলা যখন হঠাৎ কারো শরীর খারাপ হয় তখনই আমার ডাক আসে। টর্চ হাতে ওষুধের ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াতে হয় সেই বাড়িতে। অন্ধকার রাস্তা, বাঁশঝাড়, নির্জন পুকুর সব পার হতে হয় একা একাই। রাতের বেলা চেম্বার বন্ধ করতে যাব এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম আমারই এক পেশেন্ট রামকানাই। হ্যাঁ রামকানাই, বলো। ডাক্তারবাবু, একটু তাড়াতাড়ি আসবেন। বাবা ভালো নেই। বাবার আবার বুকের ব্যথা উঠেছে। ভালো নেই মানে? কি হয়েছে? বুকের ব্যথাটা আবার বেড়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, বাবা ব্যথায় ছটফট করছে, তাই আপনাকে ফোন করলাম। রামকানাই, আমার মনে হয় তেমন গুরুতর অসুবিধে হলে তোমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়াটাই ভালো হবে। সে আপনি আসেন, এসে দেখেন আগে। যদি আপনি বলেন তাহলে না হয় সে ব্যবস্থা করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দেরি না করে ডাক্তারি ব্যাগ আর প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। রামকানাইয়ের বাড়ি এখান থেকে মিনিট 20 মতো সময় লাগবে সাইকেলে যেতে। গ্রামের কাঁচা রাস্তা, তার উপরে বৃষ্টি হয়ে গেছে আজ একটু আগেই। এখনও তার ঠান্ডা হাওয়ার রেশ রয়ে গেছে। আপনি এলেন তাই রক্ষে ডাক্তারবাবু, না হলে কি যে হতো কে জানে। সত্যি আপনি আছেন বলে এই গায়ের লোকজন বেঁচে আছে। ঠিক আছে, ওষুধগুলো টাইম করে খাইও। আর আর কেমন থাকে আমাকে কাল বিকেলে একবার জানিও। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চললাম তাহলে। মানে ডাক্তারবাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ডাক্তারবাবু, অনেকটাই তো রাত হলো, আজ রাতটা না হয় আমার এই গরিবের বাড়িতেই থেকে যান। না না, তা হয় না রামকানাই। বাড়িতে আমাকে ফিরতেই হবে, সে যত রাতই হোক না কেন। কেন বলো তো? তুমি হঠাৎ এই কথা বলছো? না, আসলে এই রাস্তাটা খুব একটা ভালো না ডাক্তারবাবু। আপনি এর আগে এইদিকে এত রাতে বোধহয় কোনোদিনও আসেননি, তাই জানেন না। আরে কি জানবো না? না থাক ডাক্তারবাবু, সেসব বলে আর কি হবে। আপনি ডাক্তার মানুষ, ওসব বিশ্বাস করবেন না হয়তো। শুধু আপনাকে এইটুকু বলে রাখি, ওই শ্মশানের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কেউ ডাক দেয় আপনার নাম ধরে, সাড়া দেবেন না যেন। সোজা হেঁটে বেরিয়ে যাবেন ডাক্তারবাবু। রামকানাই, কী সব পাগলের মতো কথা বলছো? আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি আর চলি। ফেরবার পথ যখন ধরলাম তখন রাত 10:30। রাস্তা শুনশান, দূরে শোনা যাচ্ছে শেয়ালের হাঁক। এইসব গ্রাম্য এলাকায় এখনও রাত 10:30 মানে মধ্যরাত। ঘুটঘুটে অন্ধকারের ভেতর একা একা আমি সাইকেল চালিয়ে ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে পরিচিত গলায় ডাক ভেসে এলো, অরিন্দম। আমি থমকে দাঁড়ালাম। এটা তো আমার স্ত্রীর গলা, কিন্তু মিতালি এখন এখানে কি করে আসবে? ও তো বাড়িতে রয়েছে। আজ সন্ধেবেলায় তো আমার সাথে কথা হলো। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? চিৎকার করলাম বটে, কিন্তু কোনো লাভ হলো না। আমার চিৎকারে কেউ সাড়া দিল না।
না, মিতালিকে একবার ফোন করি বরং। ফোনটা বার করে ফোন করলাম। হ্যালো মিতালি, তুমি কি এই সরবেনি গ্রামে এসেছো এখন? তুমি কি আমাকে ডাকলে? তুমি কি পাগল হয়েছো? আমি তো এখানেই আছি। আমি চুপ করে গেলাম, ফোনটা কেটে দিলাম। কিন্তু সেই গলা আরও কাছে এগিয়ে আসতে থাকলো। শোনো, আমার দিকে তাকাও। খেয়াল করলাম এই জায়গার একটু পাশেই গ্রাম্য শ্মশানটা। রামকানাইয়ের কথা মনে পড়ল। রামকানাই বলেছিল বটে, শ্মশানের রাস্তাটা ভালো না। তাহলে সেরকম কিছুই কি ঘটছে? ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল গলা বেয়ে। আমি কোনো সাড়া দিলাম না, চুপচাপ চলে এলাম সেখান থেকে। পরের দিন সকালে গ্রামের কিছু বয়স্ক মানুষের কাছে গেলাম। গিয়ে তাদের বললাম কাল রাতের সমস্ত ঘটনা। এক বৃদ্ধ ধীরে ধীরে বলতে লাগলেন, বাবা, শ্মশানের পাশ দিয়ে রাতের বেলা যাস না। ওখান থেকে ডাক আসে, নিজের লোকের গলায়, স্ত্রীর গলায়, সন্তানের গলায় ডাক আসে রে। সেই ডাকে যে সাড়া দেয় সে আর ফেরে না। কিন্তু এর রহস্যটা কি? আরেকজন বৃদ্ধ বলল, সে আজ থেকে বহুকাল আগের কথা। সতীদাহ প্রথা তখন সবেমাত্র নিষিদ্ধ হয়েছে। কিন্তু আইনি খাতা কলমে নিষিদ্ধ হলে হবে কি? অজপাড়া গায়ের ধর্মান্ধ মানুষেরা অত সহজে কি চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে আসতে পারে না। বাংলার বহু গ্রামেগঞ্জে তখনও সরকারের চোখের আড়ালে সতীদাহ চলেই আসছিল। সেই রকমই এক গ্রাম ছিল এই সরবেনি। তবে যেই সময়ের কথা বলছি সেই সময় এই সরবেনি গ্রামে কোনো শ্মশান ছিল না। শ্মশান ছিল পাশের গ্রাম রঘুনাথপুরে। কিন্তু সেখানে একদিন সতীদাহ করতে গিয়ে ঘটে যায় বিপত্তি। পুলিশ এসে ধরে নিয়ে যায় সব যাত্রীদের। যে সতীকে দাহ করবার কথা ছিল সে প্রাণে বেঁচে যায়। কিন্তু সেই যাত্রা বেঁচে গেলেও তার বেঁচে থাকবার সুখ বেশি দিন সইল না কপালে। গোটা গায়ে তখন সেই সদ্য বিধবা মেয়েটাকে নিয়ে যে কি সাংঘাতিক কদর্যতা শুরু হয়ে গেল তা বলে বোঝাবার নয়। এখন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তখনকার সমাজ ছিল নিয়মের প্রতি বড় নিষ্ঠুর। আইন মেয়েটাকে বাঁচালেও আপনজনদের কটূক্তি, ভৎসনা, স্বামীকে খাওয়ার অপবাদ সে সহ্য করতে পারল না। একদিন রাতে গায়ের এখন যেখানে শ্মশানটা রয়েছে সেই জায়গায় তখন ছিল গভীর জঙ্গল। সেই জঙ্গলের ভেতর একটা বকুল গাছে মেয়েটা গলায় দড়ি দিয়ে মরল। তার মৃতদেহ রঘুনাথপুরের শ্মশানে নিয়ে গিয়ে পোড়ালে পুলিশের ঝুঁকি ছিল। তাই গায়ের লোকে রাতারাতি সেই জঙ্গলেই তাকে দাহ করে দেয়। আর তারপর থেকে ওই জায়গাতেই মরা পোড়ানো শুরু হয় এই সরবেনি গ্রামে। সেই মেয়েটার শ্রাদ্ধ শান্তি কিছুই হয়েছিল না, তাই তার আত্মার মুক্তিও ঘটেনি। আজও তার আত্মা রয়ে গেছে ওই শ্মশানের আশেপাশে। সেদিন রাতে আবারও ডাক এলো এক রোগীর বাড়ি যাবার। মনের ভয় সত্ত্বেও রওনা দিলাম। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই আবারও সেই গলা, অরিন্দম। আমি এবারে আর ভয় পেলাম না। আমি সাহসে ভর করে এগিয়ে গেলাম সেই দিকে। আমার চোখের সামনে একটা ছায়া স্পষ্ট হলো, আমার স্ত্রীর মুখ। চলো, আমার সঙ্গে চলো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু আমি জানি এ আমার স্ত্রী নয়। আমি চিৎকার করে বলে উঠলাম, তুমি আমার স্ত্রী নও, আমার স্ত্রী এখনো জীবিত। দেখলাম সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশে নেমে এলো ভয়ার্ত নীরবতা। পরের দিন খবর পেলাম গ্রামের একজন মানুষ কাল রাত থেকে নিখোঁজ। লোকজন তাকে খুঁজতে খুঁজতে শ্মশান ঘাটে গিয়েছিল। সেখানে শুধু তার পায়ের জুতো পাওয়া গেছে। গ্রাম কাঁপতে থাকলো ভয়ে। মানুষ বলা বলি শুরু করলো, আবারও শ্মশানের ডাক। হ্যাঁ, আবারও শ্মশানের ডাক। আমার মন অস্থির হয়ে উঠল। আমি বুঝলাম এই রহস্য ভেদ না করলে একদিন হয়তো আমিও হারিয়ে যাব। সেদিন আমি ইচ্ছে করেই একা গেলাম শ্মশান ঘাটে। বললাম, আমি এসেছি, তোমার যদি ডাকবার থাকে আজকে ডাকো, আজকে ডাকো আমায়।
এরপর আবার শুনতে পেলাম সেই ডাক। তুমি এসেছো এসেছো আমার কাছে? তাহলে চলো, আমার সঙ্গে চলো। দেখলাম আমার চারপাশে অগণিত ছায়া ঘিরে ফেলল। আমি বুক শক্ত করে চোখ বন্ধ করলাম, চিৎকার করে বললাম, না না না, তোমরা মৃত, আমি জীবিত। তোমাদের জগৎ আর আমার জগৎ আলাদা। আমি যাব না, আমি কিছুতেই যাব না তোমাদের সঙ্গে, আমি কিছুতেই যাব না তোমাদের সঙ্গে। তোমরা ফিরে যাও, এইভাবে আর কখনো ডেকো না, কাউকে ডেকো না। হঠাৎ দেখলাম সমস্ত ছায়ামূর্তি বাতাসে মিলিয়ে গেল। শুধু নাকে ভেসে এলো শ্মশান ঘাটের আগুনে পোড়া কাঠের গন্ধ। সকালে গ্রামের লোকেরা আমাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। আমি জীবিতই ফিরেছিলাম। কিন্তু সেই রাতের পর থেকে আমি আজও মাঝে মাঝে শুনি সেই ডাক। তবে আমি আর কখনো সাড়া দিই না, কারণ আমি জানি ওই ডাকে সাড়া দিলেই, তার আহ্বান স্বীকার করে এগিয়ে গেলেই আর ফিরে আসা হবে না। ওই ডাক আমার প্রিয় মানুষের ডাক নয়, ওই ডাক প্রেতলোকের ডাক।